কলমের আঁচড়ে আঁচড়ে যারা জীবনের কথা লেখেন, যাদের ভাবনায় জন্ম নেয় কবিতা, গল্প, প্রবন্ধ, সেই সব কবি ও সাহিত্যিকদের সঙ্গে আমাদের আজকের আড্ডা। এটা কোনো আনুষ্ঠানিক মঞ্চ নয়, এটা একটা শব্দের উঠোন। প্রিয় সুধী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন কবিতা বিষয়ক অনুষ্ঠান কলমে কলরবে। মার্চ মাসে যেসব কবি ও সাহিত্যিক জন্মগ্রহণ করেছেন তারা হলেন: 1 মার্চ 1965 সালে জন্মগ্রহণ করেছেন মতিউর রহমান মল্লিক, বিশিষ্ট কবি ও সাহিত্যিক। 4 মার্চ 1965 সালে জন্মগ্রহণ করেছেন আনিসুল হক, একজন বাংলাদেশি লেখক, নাট্যকার ও কবি। 6 মার্চ 1812 সালে জন্মগ্রহণ করেছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত, তিনি ছিলেন কবি ও সম্পাদক। 7 মার্চ 1904 সালে জন্মগ্রহণ করেছেন ফাল্গুনী মুখোপাধ্যায়, বাংলা ভাষার লেখক, ঔপন্যাসিক ও কবি। 9 মার্চ 1809 সালে জন্মগ্রহণ করেছেন পাগলা কানাই, মরমী কবি। 11 মার্চ 1939 সালে জন্মগ্রহণ করেছেন বাণী বসু, তিনি ছিলেন সাহিত্যিক ও কবি। 13 মার্চ 1914 সালে জন্মগ্রহণ করেছেন সরোজ দত্ত, বাংলা ভাষার কবি, সাংবাদিক ও রাজনীতিবিদ। 13 মার্চ 1936 সালে জন্মগ্রহণ করেছেন আবু হেনা মোস্তফা কামাল, বাংলাদেশি শিক্ষাবিদ, কবি ও লেখক। 15 মার্চ 1856 সালে জন্মগ্রহণ করেছেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বাংলা ভাষার কবি। 15 মার্চ 1904 সালে জন্মগ্রহণ করেছেন অন্নদা শঙ্কর রায়, কবি ও কথা সাহিত্যিক। মার্চ মাসে যেসব কবি ও লেখক মৃত্যুবরণ করেছেন তারা হলেন: 8 মার্চ 1992 অমিতা ঠাকুর, রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও কবি। 9 মার্চ 1858 সালে মৃত্যুবরণ করেছেন মদনমোহন তর্কালঙ্কার, কবি, পণ্ডিত ও নাট্যকার। 14 মার্চ 1976 সালে মৃত্যুবরণ করেছেন জসিমউদ্দিন, একজন পল্লী কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক। এবারে আমরা সবই কদর কবিতাটি শুনব মাহমুদা আক্তারের কণ্ঠে, আর কবিতাটি লিখেছেন কবি এনামুল করিম মুকুল। শোনো হে মানব, শোনো, এ রাতে যা চাবে সাথে সাথে পাবে, সন্দেহ নেই কোনো। শান শওকাত, বাড়ি আর গাড়ি, যাহা কিছু প্রয়োজন সব দেব আজ দুহাতে বিলিয়ে, আছে সব আয়োজন। রিজিক চাহিলে মিলিবে রিজিক, মান যদি চাও পাবে। শোক তাপ জ্বালা, পাপপঙ্কিল হতাশারা দূরে যাবে। সাওমের মাস মাহে রমজান সকল মাসের সেরা, মহানবীজির আদর্শ আর ভালোবাসা দিয়ে ঘেরা। কটু কথা কেউ কহে না কাহারে, বিবাদ করে না কেহ, সম্মান করে সবাই সবারে, দিয়ে বুক ভরা স্নেহ। দান খয়রাত, খাবার বিলানো সব করে হাসি মুখে, সারা মাস ব্যাপী আল্লাহকে ডাকে, শত আশা বেঁধে বুকে। হাজার রাতের সেরা এই মাসে রাব্বুল আলামিন, ক্ষম অপরাধ, রুখ অপবাদ, সুম্মা আমিন, সুম্মা আমিন। সংবাদকক্ষে তাড়াহুড়ো আর কবিতার নিঃশব্দ রাত, এই দুই জগতের বিপরীত স্রোতে দাঁড়িয়ে যিনি লিখে চলেছেন অবিরাম দীর্ঘদিন। আমরা কথা বলছি আজকের আমন্ত্রিত অতিথির সাথে। স্বাগতম আপনাকে আজকের কলমে কলরব অনুষ্ঠানে। কেমন আছেন? বাংলাদেশের মতো। ব্যস্ততা কি নিয়ে এখন? ব্যস্ততা সংবাদপত্রের কাজ তো, সংবাদপত্রের কাজের কোনো, সবাই ঘুমিয়ে গেল, সংবাদপত্রের কাজ তো ঘুমায় না। এটা চলমান একটা প্রক্রিয়া এবং সারাক্ষণই আমরা কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি। আমি যেটা জানতে চাচ্ছি, আপনি যে বললেন যে সংবাদকক্ষের ব্যস্ততা, এই যে আপনি লেখালেখিটা শুরু করেছেন, আসলে কোনটা আগে, সাংবাদিকতা নাকি আপনার কবিতা? না, আমার সাংবাদিকতা তো একটু পরে, কবিতা দিয়েই শুরু জীবনের যাত্রা। কবিতা দিয়ে প্রথম লেখা শুরু করেছেন, হ্যাঁ, তারপর সাংবাদিকতা। ছোটবেলায়। আচ্ছা, তো এই যে সাংবাদিকতা এবং কবিতা দুইটোর মধ্যে কি কখনো দ্বন্দ্ব তৈরি হয়েছে? দ্বন্দ্ব হয়, কারণ কবিতা দাবি করেন একদম আপনার নিঃসঙ্গতা, আচ্ছা, কবিতা দাবি করে নিস্তব্ধতা। কবিতা হলো ধ্যানের ব্যাপার, আর সাংবাদিকতা হলো কোলাহল মুখর। প্রচণ্ড কোলাহলের মধ্যে কাজ করতে হয় সাংবাদিকদের। এত তাড়াহুড়ো, তথ্যের তো স্রোত বয়ে যাচ্ছে মাথার উপর দিয়ে, এই স্রোতের মধ্যে থেকে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো আপনি নেবেন। সেসব সব মিলিয়ে টিলিয়ে বলা যেতে পারে যে কবিতার সংবাদপত্র আসলে পরস্পরের
একটু সতীনের মতো আর কি। একজনের সাথে আরেকজন ঠিক যায় না। এই যে আপনার কিন্তু কবিতা আমাদের দেশের বড় বড় কবি সবাই প্রায় সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন। একসময়, এক সময় না, এখনো এখনো আছেন। যেমন আমি এখনো। বলি, আমাদের যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জি। তার যুদ্ধ থেকে ফিরে আসার পরে তিনি তো সাংবাদিকতা দিয়ে তার পেশা শুরু করেছিলেন। প্রায় একটানা 10 বছরের বেশি তিনি সংবাদপত্রের সাথে যুক্ত ছিলেন। তারপরে আমাদের দেশের সিকান্দার আবু জাফর, আমাদের হাসান হাফিজুর রহমান, শামসুর রহমান, আল মাহমুদ, এরা সবাই কোনো না কোনো পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। হয় সম্পাদক ছিলেন, না হয়তো ঊর্ধ্বতন সহকারী সম্পাদক ছিলেন, এরকম আর কি। আপনার কবিতা আমরা কিন্তু একটা জিনিস খুব দেখি যে সেখানে এবং সময় এবং সমাজের উপস্থিতি খুব বেশি থাকে। এটা কি আসলে আপনি কি মনে করেন একটা দায়বদ্ধতার জায়গা থেকে এই হ্যাঁ, জিনিসগুলো উপস্থিতি থাকে? এটা একটু অবশ্যই। জানতে চাই। প্রত্যেকটা নাদিন গার্ডিমার ছিলেন আপনার সাউথ আফ্রিকান নোবেল লরিয়েট লেখক। তিনি বলেছেন যে প্রত্যেক লেখকেরই পায়ের নিচে একটা মাটি থাকতে হয়। সে মাটিটা হলো তার জনগণ, তার সয়েল, তার দেশ, তার প্রচলিত জীবন ব্যবস্থা, জীবন আচার, তার সংস্কৃতি, এগুলোকে আত্মস্থ করে এর ভেতর দিয়ে সে বিশ্বকে স্পর্শ করে। যদি সেটা করা যায় তাহলে সেটা অনেকটা সফল হয়। আরেকটা হলো যে মানুষের প্রতি কমিটমেন্ট থাকতে হবে। কমিটমেন্ট যেমন দেশের প্রতি, জনগণের প্রতি, তেমনি সমাজের প্রতি। এই কমিটমেন্ট না থাকার জন্য মাসুদুম বলছেন যে যে লেখকের লেখায় কমিটমেন্টের ঘাটতি আছে, সে লেখাটা হলো অনেকটা লবণ শূন্য তরকারির মতো, লবণের ঘাটতি আছে সেখানে। আর যদি কমিটমেন্ট ফুলফিল থাকে কিন্তু শিল্পের শর্ত পূরণ হলো না, সেটাকেও মাসুদুম বলছে যে এটা অপ্রয়োজনীয় সাহিত্য। অর্থাৎ দুটার একটা ব্যালেন্স থাকতে হবে, ভারসাম্য থাকতে হবে, শিল্প হয়ে উঠতে হবে। একটা জিনিস জানতে চাইছি যে আপনি এই যে আপনার ব্যক্তিগত জীবন বলি, দেখা মানুষ এবং সাংবাদিকতার অভিজ্ঞতা, এই বিষয়গুলোর মধ্যে আসলে কোন জিনিসটি আপনার কবিতাকে বেশি টানে? সাংবাদিকতা আমাকে খুব উপকৃত করেছে, কারণ আমি মানুষের সঙ্গে মিশতে পেরেছি। দেশায় যে আপনাদের বাংলাদেশ টেলিভিশনের আমি একটা প্রোগ্রাম করেছিলাম কথামালা, প্রায় 10 বছরের মতো করেছি 2 টার্মে। এই প্রোগ্রামটা করতে গিয়ে বাংলাদেশের মাটির সাথে, মানুষের সাথে, ইতিহাসের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে আমার। এমন কোনো জনপদ নেই যেখানে আমরা ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াইনি। এগুলো আমাকে মানুষকে চিনতে সহায়তা করেছে, দেশকে ভালোবাসতে সহায়তা করেছে, মানুষের প্রতি কি করতে হবে সেগুলোকে আমাকে বুঝতে সাহায্য করেছে। কাজেই সাংবাদিকতা এমন একটা অস্ত্র যে সারাক্ষণই আপনি কোনো না কোনো মানুষের সঙ্গে যুক্ত থাকছেন, হয় রাজনীতির সঙ্গে, না হয় কোনো দুর্ঘটনার সঙ্গে, না হয় কোনো দরিদ্র লাঞ্ছিত কোনো একটা জনপদের সঙ্গে, অর্থাৎ কোনো না কোনোভাবে আপনি মানুষের সঙ্গে যুক্ত থাকছেন। এই মানুষের ভেতরই হলো শিল্পের সকল সৌন্দর্য নিহিত। আপনার তো অনেক পাঠক এবং আপনি অনেক পাঠক আপনার লেখা পছন্দ করেন। পাঠকের কি প্রতিক্রিয়া, এমন কি কোনো প্রতিক্রিয়া যেটা আপনাকে খুব নাড়া দেয় যে আমার পাঠকের এই খুব প্রতিক্রিয়াটি, নাড়া দেয়, সেটা কেমন? কারণ আমি পাখি গান গায় কেন, তো নিজের আনন্দ, তো কবিও লেখে হয়তো তার নিজের আনন্দ, কিন্তু যখন কেউ বলে যে আপনার কবিতাটা প্রাণটা জুড়িয়ে গেল পড়ে, এই কথাটা, এই কথাটা আমাকে বাক্যটা। খুবই টাচ করে এবং মনে হয় যে যাক, লেখাটা সার্থক হলো। আচ্ছা, আমি যে মানুষের জন্য লিখি, সেই মানুষকে যদি আমি স্পর্শ করতে না পারি, সে লেখা লেগে দরকারটা কি? আমি খুব ভালো করে লিখলাম কিন্তু মানুষ সেটাকে কমিউনিকেট করতে পারলো না, সে লেখার দরকার নেই। দুর্বোধ্যতা দিয়ে সেটাকে ভরিয়ে ফেললাম হয়তো, কিন্তু তার সঙ্গে তো মানুষের আত্মিক সম্পর্ক গড়ে উঠলো না। তা আমি মনে করি যে মানুষের হৃদয়ের ভেতরে আসন করে নেওয়া, প্রাণীর পাশে আসন পেতে, এই প্রাণের পাশে আসন পেতে বসাটাই হলো কবি এবং লেখকদের জীবনের সার্থকতা। আপনার কবিতার ভাষা কিন্তু সংযত, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তীক্ষ্ণ। তো এই যে কবিতায় শব্দ ব্যবহারের ক্ষেত্রে আপনি আসলে কোন ধরনের সিদ্ধান্ত নেন? একটা জিনিস হলো বিষয়, আমি কোন বিষয় নিয়ে কবিতাটা লিখতেছি। যেমন জুলাই বিপ্লব নিয়ে আমার যে লেখাগুলো আছে, সেগুলোকে আমাকে দেখতে হয়েছে গণমানুষের রক্তের যে বেদনা, সেটাকে ধারণ করতে হয়েছে। আবার ধরেন প্রেম প্রকৃতি নিয়ে যে লেখাগুলো, সেগুলোর জন্য আবার এই রক্তের ভাষা ব্যবহার করা যায় না, সেখানে ব্যবহার করতে হয় আত্মার ভাষা। সক্রেটিস বলছেন যে কবিরা জ্ঞান দ্বারা সাহিত্য চর্চা করে না, কবিরা সাহিত্য চর্চা করে আসলে ঐশী বাণীর মতো এক ধরনের অনুপ্রেরণা থেকে, এক ধরনের ঐশী বাণীর মতো অনুপ্রেরণা তার ভেতরে প্রবেশ করে। আর একটা হলো প্রকৃতির উপহারে, প্রকৃতি তাকে উৎসাহিত করে, প্রকৃতি তাকে তার অন্তর্নিহিত তাৎপর্য অনুধাবন করার জন্য ডাকে। তো যখন যেমন গেরস্ত বাড়ির হাঁসগুলোকে যেমন দূরের শাপলা ফোটা বিল ডাকে, ধরেন সকালবেলা খোয়ার খুলে দিলেন, হাঁসগুলো সব লাইন ধরে বিলের দিকে চলে যাচ্ছে, কেউ তাদের ডাকেও নেই, কিন্তু মনে হয় যেন ওই যে দূরের শাপলা ফোটা বিল,
সেটা যেন গৃহস্থ বাড়ি হাঁসগুলোকে ডেকে নিয়ে যাচ্ছে। সেরকম প্রকৃতিও কবিকে ডেকে নিয়ে যায়। কবিদের জীবনে একটা বড় উপকরণ হলো নারী। নারী আসলে সব কিছুর মূলে, সৃষ্টির মূলেও নারী। এবং মানুষের যে সভ্যতা আজকের যে পর্যায়ে আসছে, এই সভ্যতা সিভিলাইজেশনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হচ্ছে নারীদের হাত দিয়ে। কৃষি সভ্যতা থেকে যদি আমাদের যাত্রা শুরু হয়, কৃষি সভ্যতার ফাউন্ডার হলো নারীরা। এটা বলতে পারি যে আপনার কবিতার বিষয়গুলোর মধ্যে কি নারীও একটা বিশেষ প্রাধান্য পায়? অবশ্যই। আনোয়ারা ফুপুর কোলে বড় হয়েছে। আনোয়ারা ফুপু ছিলেন মৌলানা ভাসানীর খুব আদরের মেয়ে। আচ্ছা। তো আমরা প্রায় একই ফ্যামিলিতে ছিলাম, প্রায় একই বারান্দারির মধ্যে আমাদের বাড়ি ছিল। তো আমার মা ওই যেহেতু আনোয়ারা ফুপুর আমি একটু নেওটা, আনোয়ারা ফুপু আমাকে গল্প শোনাতেন। তো হয়তো খেতে চাচ্ছি না, বলে আনু আনু করে ডাকতেন মা। আচ্ছা। আনু ওরে একটু খাওয়া না রে। তো আনোয়ারা ফুপু এসে খাওয়াতো, হয়তো একটা চর দিল, কিন্তু আনোয়ারা ফুপুর চরকে কখনো চর মনে হতো না, মনে হচ্ছে এটা আদর। তারপরে হয়তো ঘুম আসতেছে না, মা বলে যে ওকে নিয়ে একটু ঘুম পাড়াই দে না। আনোয়ারা ফুপু আমাকে নিয়ে ওই আমবাগানের মধ্যে যেতেন। আমবাগানের মধ্যে ওই চাঁদ দেখাতেন, দূরের নক্ষত্রমণ্ডলী, তারপরে আপনার এই রূপকথার সুয়োরানী, দুয়োরানী, নীলকমল, লালকমল, তেপান্তরের মাঠ, এরকম অদ্ভুত সব রূপকথা শুনতে শুনতে আমি ওনার কোলে ঘুমিয়ে যেতাম। তো এইরকম একটা অ্যাটমসফিয়ারে বড় হওয়া আমার আর কি। সেই জন্য আমার রূপকথা আমাকে খুব টানে। কারণ মানুষের ক্রিয়েটিভিটির একটা অত্যন্ত উজ্জ্বল নিদর্শন হলো আলিফ লায়লা ওয়া লায়লা। আলিফ লায়লার রূপকথার পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, এমন কোনো শিশু নেই যাদেরকে টানেনি। তো সেগুলো একটা ব্যাপার আছে, রূপকথা কাজ করে কিন্তু কবিদের মধ্যে। আরেকটা বিষয় যে এই যে সাংবাদিকতার অভিজ্ঞতা এবং আপনার কবিতার কল্পনা, এই দুইয়ের মধ্যে তো যাতায়াত করছেন অনেকদিন ধরে, এখানে কি কোনো দ্বন্দ্ব তৈরি হয়? দ্বন্দ্ব একটা হয়, কারণ কবিরা তো লজিক মানে না, আর সাংবাদিকতা হলো লজিক। লজিকের বাইরে যাওয়া যাবে না, না। বাস্তবতা যা না হয় তা আপনি বলতে পারেন না। তো সেখানে কি করেন, তখন আপনি কি করেন? সেখানে সত্তাটাকে দুভাগ করে ফেলতে হয়। সংবাদপত্র এবং কবিতায় আমি সমান দ্বিখণ্ডিত। এই খণ্ডিত কোনো প্রক্রিয়াতে যে কিছুটা ক্ষতিও হয়, কারণ আপনার এই পাওয়ার অফ ইমাজিনেশন ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা। পাওয়ার অফ ইমাজিনেশনটাই তো প্রাণ। আপনার কবিতা বলেন, গল্প বলেন, উপন্যাস বলেন, গান বলেন, যা কিছু আছে পৃথিবীতে সুকোমল বৃত্তির, সব কিছুর সঙ্গে যুক্ত হলো আপনার এই পাওয়ার অফ ইমাজিনেশন। এই পাওয়ার অফ ইমাজিনেশন যখন আপনার লোপ পেতে থাকবে, তখন আপনার কবিতা হয়ে যাবে কাঠখোট্টা। কতগুলো শব্দই শুধু, এর মধ্যে কোনো অর্থ বহন করবে না। শব্দের অন্তর্নিহিত তাৎপর্য যদি আপনাকে অনুরণিত না করে, তাহলে সেটা শুধুই মাত্র একটা শব্দ, আর কিচ্ছু না। হয় না যে লেখালেখি করতে ইচ্ছে করে না, সেই সময়গুলো কি করে পার বই করেন? পড়ি বই পড়েন। খুব। আর মাথায় কোনো নতুন প্লট তৈরি হয় লেখালেখি? বই তো আপনাকে চোখ খুলে দেয়। যেমন আমাদের ছেলে মেয়েদের রিডিং হ্যাবিটটা চলে যাচ্ছে, এটা খুব মর্মান্তিক ক্ষতিকর। একদম। কারণ রিডিং হ্যাবিট না থাকলে তো আপনার ওই পাওয়ার অফ ইমাজিনেশন ডেভেলপ করবে না, আপনার কল্পনা শক্তি বাড়বে না। কল্পনা শক্তি না থাকলে আপনি ক্রিয়েটিভ কাজ করবেন কেমনে? সব কিছুর মূলে আছে কল্পনা, স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তবায়ন করে। ধরুন প্রফেসর ইউনূসের যে গ্রামীণ ব্যাংক প্রজেক্ট বা তার যে সোশ্যাল বিজনেস থিওরি, এগুলো তো তিনি বাস্তবে দেখেননি আগে এগুলো কল্পনা করেছেন যে এইভাবে ব্যাপারটা হয়তো সম্ভব। তিনি স্বপ্ন দেখেছেন যে এইভাবে আমি করতে পারবো, তারপরে তিনি এটাকে নিয়ে বাস্তব টেবিলে বসেছেন, তারপর সেটা প্রয়োগ করার চেষ্টা তারপরে করেছেন। সেটা প্ল্যানিং তৈরি করেছেন, ইন আউট, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সবগুলো দিক চিন্তা ভাবনা করেছেন, তারপরে তিনি একটা পরিকল্পনা সাজিয়েছেন, তারপরে টার্গেট ফিক্সড করেছেন, তারপরে তিনি এগিয়ে গেছেন, অতএব সাফল্য এসে গেছে। তো সেরকম আমি মনে করি যে এই যে কল্পনা শক্তির অভাব খুব বড় বিপর্যয়কর। আমাদের কবি লেখকদের লেখা যে জনগণ পড়ে না, বাংলাদেশের বেশিরভাগ লোকজন আমাদের সাহিত্যিকদের লেখা পড়ে না। এটার প্রধান কারণ হলো যে জনগণের ভাষায় এরা কথা বলতে জানে না। মানুষ কি চায়, ধরুন পদ্মার তীরের যে সাফারিংস, ফারাক্কা লাঞ্ছিত পদ্মার দুই তীরে জীবনের যে বিশাল বিপর্যয় ঘটেছে, বায়োডাইভার্সিটি বিনাশ হয়ে গেছে, পেশা বদল হয়ে গেছে মানুষের, রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে জীবন। এই হাহাকারগুলো কি আমাদের কবিতায় বা আমাদের উপন্যাসে আছে, নাটকে আছে? আমাদের নাটক তো সব ফালতু বিষয় নিয়ে ব্যস্ত বেশিরভাগ ক্ষেত্রেই। কেন? তোমার জনজীবনের ভেতরে যে বেদনা, যে ক্রন্দন, যে অশ্রু, সেগুলোর অনুবাদ নাই কেন? সেগুলোকে ধারণ করা হয়নি কেন? আপনার লেখার কি এমন কোনো পংক্তি আছে যেটা আপনার হৃদয়কে খুব নাড়া দেয় বা আপনি বারবার সেই পংক্তিগুলো পড়তে চান? যখনই কোনো সুন্দরের সামনে পড়ে যাই, অমনি বলি ধন্যবাদ রে, ভালো থাকিস ভাই। কাল সকালে আর আমাদের না যদি হয় দেখা, তবুও জানিস ক্ষণিক জীবন মিথ্যা হয় নাই। বাহ! এই যে এখন বর্তমান প্রজন্ম যারা সাংবাদিকতা এবং সাহিত্য চর্চা
করছেন বা করতে চাচ্ছেন, তাদের জন্য আপনার কি উপদেশ থাকবে? আমি মনে করি যে প্রচুর পড়াশোনা করো, আচ্ছা। নিজের জাতির ইতিহাসটা ভালো করে অনুধাবন করো, হুম হুম। মানুষকে বোঝার চেষ্টা করো। যত পড়া যাবে তত চোখ খুলে যাবে, আচ্ছা। একটার পর একটা জানালা খুলবে। আর ভাষা শেখা উচিত। হুম। আমি মনে করি যে আজকালকার দিনে শুধুমাত্র আমি বাংলাদেশের এই ভাষা নিয়ে পড়ে থাকবো, সেটা খুব বুদ্ধিমানের কাজ না। আপনাকে ল্যাটিন আমেরিকার সাহিত্যে, স্প্যানিশ সাহিত্যে কি হচ্ছে, আপনার ইউরোপিয়ান সাহিত্যে কি হচ্ছে, আফ্রিকান লিটারেচারে কি হচ্ছে, আপনার এশিয়ার অন্যান্য দেশে কি হচ্ছে, সেগুলো জানতে হলে ওই ভাষাগুলো তো আপনাকে জানতে হবে। তো দুই চারটা ভাষা জানা মানে কি, একটা ভাষা মানে একটা দিগন্ত উন্মোচিত হয়ে গেল আপনার সামনে। অনেক দেশে কিন্তু স্কলারশিপ এভাবে দিচ্ছে যে সেই দেশের ভাষাটা জানলে বা সেই দেশের ভাষা যদি তারা লেখাপড়া করে, অনেক বেশি স্কলারশিপও পাবে স্টুডেন্ট। হ্যাঁ, আপনি চীনে যে আপনাকে তো 2 বছর চীনা ভাষা জি শিখতে হবে। জি জি। নইলে আপনি ওদের বইপত্র তো আমাদের দেশের মতো না। আমাদের বাংলা একাডেমির জন্ম দেওয়া হয়েছিল যেসব কারণে, তার একটা ছিল যে সারা পৃথিবীর জ্ঞান, সারা পৃথিবীর যত টেকনোলজি, সেগুলোকে যখন যে বইটা বেরোলো সেই বইটা সঙ্গে সঙ্গে বাংলা অনুবাদ করে ফেলালো। তাহলে আমাদের ছেলেমেয়েরা বাংলা ভাষায়, মাতৃভাষায় উচ্চ স্তরের শিক্ষাগুলো লাভ করতে পারতো। মার্ক্সবাদ পড়া উচিত জীবনের একটা পর্যায়ে হলেও। যে কোনো তরুণকে মার্ক্সবাদ পড়া উচিত। মার্ক্সবাদ না পড়লে সে সমাজকে অ্যানালাইসিস করবে কেমনে? সমাজকে অ্যানালাইসিস করতে হলে মার্ক্সবাদ হলো সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান। এই বিজ্ঞান দিয়ে আপনি সমাজকে কাটাছেঁড়া করতে পারবেন। ইউরিয়া সার ফ্রি দেওয়া হতো, ফ্রি, পাবলিক নিতে চাইতো না। ইউরিয়া দিয়ে কি হবে? কিন্তু এখন দেখেন, যে ইউরিয়া তখন ফ্রি দিত, কেন দিত? যাতে আপনি অভ্যস্ত হয়ে যান। এখন ইউরিয়া নিয়ে কামড়াকামড়ি শুরু হয়, পাওয়া যায় না সার, প্রচুর টাকা দিয়ে কিনতে হচ্ছে। আপনি এখন অভ্যস্ত হয়ে গেছেন। ফসফরাস, পটাশ, এই সারগুলো পয়সা দিয়ে কিনতে হয় আপনাকে, এবং বিপুল পরিমাণে ইনভেস্ট করতে হয়। আপনি এখন ওর থেকে বেরোতে পারবেন না আর। এই হলো সাম্রাজ্যবাদ এবং ক্যাপিটালিজমের, পুঁজিবাদের ধর্ম। তো এই ক্যাপিটালিজম, পুঁজিবাদ, ওরা যা কিছু করে না কেন, তার প্রথম টার্গেট হলো তার পুঁজির সংরক্ষণ, দ্বিতীয় টার্গেট হলো তার পুঁজি কিভাবে লাভবান হবে, আরও কি মুনাফা অর্জন করা যায় কতভাবে, সেটা। আর এটার জন্য আপনাকে নানান প্রলোভন দেখাবে। যেমন ধরেন আমাদের মোবাইল ফোনগুলো আছে না, বিজ্ঞাপন দেয়, বিজ্ঞাপনের মধ্যে শহীদ মিনার ইউজ করে, দেশপ্রেমের গান ইউজ করে, জাতীয় স্মৃতিসৌধ ইউজ করে। এগুলোর সাথে এই মোবাইল বিজনেসের কি সম্পর্ক? কেন দেওয়া হয়? আপনার আবেগকে এক্সপ্লয়েট করা হয়, আপনার আবেগের ব্যবহার করা হয়। আপনি দেশপ্রেম বলে আপনি আবেগ আক্রান্ত হবেন, মাঝখানে মোবাইলটা কিনবেন তার। তো এটা হলো সস্তা বিজনেসের কৌশল। পুঁজিবাদীরা এটাই করে থাকে সারা তাহলে আমরা এটা দুনিয়াতে। বলতে পারি যে নতুন যারা সাহিত্য চর্চা করতে, তাদের কিন্তু অনেক বেশি লেখাপড়া করতে হবে, মার্ক্সবাদ পড়তে হবে অনেক বেশি। অনেক। তো আমরা এবার আপনার একটি প্রিয় লেখা শুনতে চাই আপনার। জুলাই বাংলাদেশ। আমার ভাইয়ের রক্ত মাখা জুলাই অনিঃশেষ। জুলাই তুমি স্বাধীন সকাল, তুমি বাংলাদেশ। তুমি আমার কালবৈশাখী টর্নেডো টাইফুন, তুমি আমার জ্যোৎস্না ও রোদ ভাতের থালায় নুন। তুমি আমার দীপ্ত বিজয় ধান কাউনের গান, তুমি অসীম অন্ধকারে আলোর অভিযান। হাজার নদী রক্ত ঢেলে দুয়ার খোলে ভোরের, দানব বংশ ধ্বংস করে বিনাশ করে চোরের। গুমপুরিতে আনলো জুলাই দোয়েল পাখির শীষ, জুলাই তুমি আবু সাইদ, তোমাকে কুর্নিশ। জুলাই ছিল, থাকবে জুলাই, আসবে জুলাই আরো, মুগ্ধতাময় এমন জুলাই হয়নি দেখা কারো। আনলো জুলাই মুক্ত স্বদেশ, ফিরল স্বাধীনতা, করলো দাফন দাসত্ব আর সকল অধীনতা। নিজের চোখে আকাশ দেখার অহংকারের দিন, জুলাই আমার স্বপ্ন আঁকা 7 রঙে রঙিন। আমার মায়ের বক্ষ ফাটা জায়নামাজের দোয়া, জুলাই তুমি আমার বোনের অশ্রু দিয়ে ধোয়া। আমার শিশুর রক্তে নেওয়া জুলাই অনিঃশেষ, জুলাই তুমি থাকলে জেগে বাঁচবে বাংলাদেশ। সংহতি আর ঐক্য দিয়ে বিভেদ করো শেষ, জুলাই তুমি একলা আশা, তুমি বাংলাদেশ। তা আপনি অনেক ব্যস্ত, তারপর আমাদের কলমে কলরব অনুষ্ঠানে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। নাই তাজ তাই লাজ, ওরে মুসলিম খুরজুর শিশে তোরা সাজ। করে তসলিম হর কুরি নিশেষর আওয়াজ, শোন কোন মজদাসে উচ্চারে হেরা আজ। ধরা মাছ
উরুজ এমেন নাজদ হেজাজ তাহামা ইরাক শাম মিশর ওমান তিহারান শরি কাহারে বিরাট নাম পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলে আঞ্জাম দোলে তানজাম খোলে হুর পরে মরে ফিরদৌসের হাম্মাম টলে কাঁখের কলসে কাউসার ভর হাতে আব জমজম জাম শোন দামাম কামান তামাম সামান নির্ঘোষিকার নাম পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মস্তান ব্যাস থাম দেখ মশগুল আজি শিস্তান বস্তান তে গর্দানে ধরি দারোয়ানে রস্তাম বাজে কাহার বা বাজা গুলজার গুলশান গুলফাম। দক্ষিণে দোলে আরবি দরিয়া খুশিতে সে বাগে বাগ পশ্চিমে নীলা লোহিতের খুন যোশিতের লাগে আগ মরু সাহারা গবিতে সবজার জাগে দাগ নূরে কুরশির পুরে তুরশির দূরে ঘূর্ণির তালে সুর বনে হুরি ফুরতির ঝুরে সিরখির ঘন লালি উষ্ণিসে ইরানি দুরানি তুর্কে আজ বেদুইন তার ছেড়ে দিয়ে ঘোড়া ছুঁড়ে ফেলে বললম পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবেইন তাবেইন হয়ে চিল্লায় জোর ওই ওই নাবেদিন ভয়ে ভূমি চুমে লাত মানাতের ওয়ারেশিন রয়ে ওজ্জা হাবল ইবলিস খারেজিন কাঁপে জিন। জেদ্দার পূবে মক্কা মদিনা চৌদিকে পর্বত তারই মাঝে কাবা আল্লাহর ঘর দুলে আজ হর অক্ত ঘন উথলে অদূরে জমজম শরবত পানি কৌসর মনি জৌহর আজি জিব্রাইল আনে হরদম দানে গৌহর টানে মালিকুল মৌত জিঞ্জির বাঁধে মৃত্যুর দ্বারে লৌহর হানি বর্ষা সহসা মিকাইল করে উষর আরবে ভিঙা বাজে নবসৃষ্টির উল্লাসে ঘন ইসরাফিলের শিঙা। শারওয়ান দারোয়ান আজি বান্দা যে ফেরাউন সাদ্দাদ নমরুদ মারওয়ান ও যে বিশ্বের চির সচ্চারি বোরহান কোরআন। কোন জাদুমণি এলি ওরে বলে রয়ে মাতা আমিনায় খোদার হাবিবে বুকে চাপি আহা বেঁচে আজ স্বামী নাই। দূরে আব্দুল্লাহ রুহ কাঁদে ওরে আমিনারে গমি নাই দেখ সতী তব কোলে কোন চাঁদ সব ভরপুর কমি নাই। এই ফরজন্দ হায় হরদম ধায় দাদা মুতলেবে কাঁদে গায়ে ধুলা করদম ভাই কোথা তুই বলি বাচ্চারে কোলে কাঁদিছে হামজা দুর্দম। ওই দিক হারা দিক পার হতে জোর সোর আসে ভাসে কালাম এই শামসুজ্জোহা বদরুদ্দোজা কামারুজ্জামা সালাম। প্রিয় দর্শক, আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। দেখা হবে আগামী কোনো মানুষের গল্প নিয়ে এবং নতুন শব্দের সন্ধিক্ষণে। সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ, বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকবেন।